রেজন আর তার স্ত্রী সুমনা নওশাদ এর লিভিং রুমে ঢুকতেই কেয়ারটেকার রিয়াজ দৌড়ে এলো। স্যার আসছেন? স্যার? তোমার স্যার কোথায় রিয়াজ? স্যার বাসায় আছে। খবর দিচ্ছি। আপনি বসেন স্যার। তোমার স্যার জানে আমরা আসছি? ব্যস্ত হয়? কিছু নেই, আসতে দাও ওকে। আমি যাচ্ছি স্যারের রুমে। আপনি বসেন স্যার। রিয়াজ ছুটে যাচ্ছে নওশাদের রুমের দিকে। আনারের মা বাধা দিল। খাড়ান, নতুন আম্মা স্যারের রুমে আপনি যাচ্ছেন যে? আমি বলে আসছি। তারপর ফিসফিস করে রিয়াজকে বলল, এখন থাইকা হুশ কইরা রিয়াজ ভাই দোতলায় উঠান আগে। বাসায় আম্মা আছে, ঠিক আছে? হুম, বুঝলাম, যাও। স্যারে খবর দাও, যাইতেছি। আনারের মা দোতলায় উঠে দেখে নওশাদ তার রুম থেকে বের হয়ে আসছে। পিছন পিছন আসছে হেরা স্যার, রেজন স্যার আর ম্যাডাম আসছে নিচে। আনানের মা, আমাদের সবার ডিনার রেডি করো এবং জলদি। জি স্যার। হেরার দিকে তাকিয়ে বলো, এসো হেরা। ওরা নিচে নেমে গেল। আনারের মা সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে। পারুল আনারের মায়ের কাছে এসে বলল, উনি কি স্যারের রুম থাইকা বাইর হইল খালা? কেন, তোর কিসের মাথা ব্যথা? স্যারের বিয়া করা বউ স্যারের রুম থাইকা তো বাইরে হইবে। আজইরা কথা কস। চল, রান্না করে মেহমানগো খাওয়ার ব্যবস্থা কর। আমার জ্বর, আমি পারুম না। তাহলে এইখানে কি করস? চোখের সামনে থে বিদায় হ। আনারের মা নিচে কিচেনে দিকে চলে গেল। পারুল গেল বিথিকে ফোন দিতে। নওশাদকে দেখলেই সুমনা হেসে বলে উঠল, কনগ্রাচুলেশন বন্ধু, সত্যি খুব খুব খুশি হয়েছি খবরটা শুনে। কোথায় সেই ভাগ্যবতী মেয়েটি যে নওশাদ আজমির স্ত্রী হয়ে এলো? সুমনা প্লিজ ভাই, আর পিনস করো না। তোমার জামাই সকাল থেকে এই কাজ করছে। নওশাদ হাসছে। ওর পিছনে দাঁড়িয়ে আছে হেরা। সরো, সামনে থেকে দেখি। আগে যাকে দেখার জন্য ছুটে এলাম। হেরাকে দেখে সুমনা এবং রেজন একটু চুপ হয়ে গেল। হেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নওশাদের পাশে। ও লজ্জায় কিছুটা ভয় এবং সংকোচন তাকাতে পারছে না। অপরিচিত মানুষদের সামনে এসে দাঁড়াতে তার খুব অস্বস্তি লাগে সব সময়। আর এখন তো লজ্জায় তার চোখ খুলে তাকাতেই ইচ্ছে করছে না। যে মানুষটি তাকে বাঁচাতে এখানে নিয়ে এসেছে, মানুষটি তার স্বামী। কিন্তু চোখ খুলে ওনাকে দেখার হয়নি ভালো করে তার। জীবনে কি অদ্ভুত খেলা! কোথায় ছিল সে, এখন কোথায় চলে এসেছে। নওশাদের ডাকে তার খেয়াল হলো, হেরা, ওনাদের কথা তোমাকে বলছিলাম উপরে। আমার দুই বন্ধু ইউনিভার্সিটিতে, আমরা তিনজনে একসাথে পড়াশোনা করছি। হেরা চোখ তুলে তাকালো। সুমনা অবাক হয়ে বলল, নওশাদ এত, দেখি একেবারে হলুদ গোলাপ ফুল। কোথায় পেলে তুমি? সুমনা হেরার হাত ধরে টেনে নিজের পাশে বসালো। নাম যেন কি বললে? আমি কিন্তু ভাবি বলতে পারবো না। বাচ্চা বয়সী একটি মেয়ে, হেরা। খুব সুন্দর নাম। সত্যি নৌশাদ, আমি মুগ্ধ হয়ে গেছি তোমার বউ দেখে। রেজন, তুমি কিছু বলছো না যে? আমি আমার বন্ধুকে দেখছি। তুমি কথাগুলো যখন বলছো সুমনা, তখন নওশাদ ব্লাশ করছে। তাকিয়ে দেখো। সত্যি নওশাদ। সুমনা নওশাদের দিকে তাকালো। আরে না, রেজন শালা, তোর তো চোখ নষ্ট, আর মাথা তো অনেক আগেই থেকে নষ্ট। এখন তো তুই এটা বলবি বন্ধু? তোমার সঙ্গে হিসেব পরে হবে আমার। সুমনা হেরার জন্য ঘুরে ঘুরে এত শপিং করলে দিচ্ছে না কেন ওকে? রেজাউন বলল, হ্যাঁ তাই তো, দিচ্ছি, দাঁড়াও। সুমনা হেরার হাতে শপিং এর ব্যাগগুলো তুলে দিল। তোমার জন্য সামান্য কিছু গিফট। হেরা নওশাদ এর দিকে তাকালো। নওশাদ চোখ দিয়ে ইশারা করলো নেওয়ার জন্য। এই প্রথম সে নওশাদের মুখটা দেখল। ফর্সা, সুন্দর, লম্বা একজন মানুষ, চোখে চশমা পরা। গতকাল থেকে একবারও সাহস হয়নি মানুষটাকে দেখার। মানুষটার সঙ্গে তার বয়সের অনেক ব্যবধান, কিন্তু তার কাছে এই মানুষটা ফেরেশতার তুল্য। তিনি যদি সময় মতো না আসতেন তাহলে তাকে চিনু মিয়া, হুজু লাইলি আপার মতো দোরহা মেরে মেরে ফেলত।
3 বছর আগে এরকম সালিশ বসিয়ে তাদের গ্রামের লাইলি আপাকে দৌড়া মেরে লাইলি আপা 3 দিন পর মারা যায়। তার সামনে বসা মানুষটা কালকে যদি না আসতো সালিশের সময়, তাহলে আর সে কোথায় থাকতো সে জানে না। তাই তার কাছে এই মানুষটা এখন তার জীবনের রক্ষাকর্তা। হেরা, তুমি তো অনেক সুন্দর। আমি তো প্রথম নজর দেখে কথাই বলতে পারছিলাম না। সুমনা হেরার হাত ধরে বলল, হেরা, মাথা নিচু করে শুনছো? পড়াশোনা কি করেছো? অনার্সে ভর্তি হয়েছিলাম, পড়তে পারিনি, সমস্যা নেই, এখন পড়াশোনা করতে পারবে। সুমনা তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে হেরার মুখটা। সে রেজানের কাছ থেকে পুরো ঘটনা এসেছে। খারাপ লাগছে তার এই বয়সে কত মানসিক শারীরিক অত্যাচার মেয়েটা সহ্য করেছে। সুমনা হেরাকে হাত ধরে টেনে দাঁড় করালো। চলো, তোমাকে এই বাসাটা দেখাই হেরা। তারপর নওশাদের দিকে ফিরে বলল, তোমার বউকে নিয়ে ওই দিকে গেলাম। নওশাদ, যাও। ওরা উঠে চলে যেতেই রেজন নওশাদের দিকে তাকিয়ে বলল, সরি বন্ধু, অসময় চলে আসছি। তুমি বউয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলে? রেজন, দয়া কর আমার উপর। সেরকম কিছু না, শুধু কালকে চলে যাব বলে ওর সঙ্গে কথাটা বলছিলাম। আমি অন্য কিছু বলছি নাকি নওশাদ? বিয়ে করতে মাথায় শুধু ওই জিনিস ঘুরছে তো। আমি গল্প করার কথা বলছিলাম। তুই কি বুঝে নিছিস? তুই জানিস সেন্স অফ হিউমার, তাই না? তোকে আমি চিনি না শালা, তুই কি বলতে চাইছিস? ফান না করে নওশাদ, সিরিয়াসলি বলছি, মেয়েটা অনেক বাচ্চা বয়সী একটা মেয়ে। তুই তোর মতো করে গড়ে নে, দেখবি খুব সুখী হই বন্ধু। এটাই সবচেয়ে বড় সমস্যা, ওর বয়স কম। রেজাল্ট কি হয়েছে এতে? লোকজন, সমাজ, আত্মীয় স্বজন কি ভাবছে? সবাইকে নিয়ে ভাবতে হবে না তোর। তুই তোর ভবিষ্যৎটা নিয়ে চিন্তা কর বন্ধু। অনেক বছর একা ছিলি, তোর একাকিত্বে ভাগ নিতে এসেছে কেউ তখন? নওশাদ তাকিয়ে আছে অন্যদিকে। আমি সেই কথা ভাবছি না রেজন, আমি মেয়েটির ভবিষ্যৎটা নিয়ে ভাবছি। আমার বয়সী একটা মানুষের সঙ্গে জীবন কাটানো ওর জন্য ঠিক হবে? মানে, তোর মতো একজন ভালো মানুষ পাবে ওর জীবনে। তোর বয়স কত? 46? নায়ক সালমান খানের বয়স 53। এর জন্য 15 বছর মেয়েরাও পাগল। রেজন, আমি সালমান খান না। দেখতে কিন্তু সালমান খানের মতো ইয়াংই আছিস এখনো তুই। আমার চুল পেকে গেছে, তোর তো এক ভাগও চুলও পাকেনি। তুই বুঝতে পারছিস না রেজন, ও আমার বয়সের তফাৎটা একটা সময় বাজে একটা ব্যাপার হয়ে সামনে আসবে। রেজন গলা নামিয়ে বলো, মেয়েটি রেপ করা হয়েছিল বলে তুই কি দূরত্ব বজায় রাখতে চাইছিস? সত্যি করে বল। এরকম ঘটনা ঘটেনি হেরার সঙ্গে। তুই না বললি অফিসে আমার সঙ্গে কথা হয়েছে মেয়েটির? তাকে তুলে নিয়ে যায় ছেলেগুলো। কিছু করার আগে সাপে কামড় দেয় ওদের লিডারকে। ওরা ছেলেটিকে নিয়ে হসপিটালে চলে যায় হেরাকে ফেলে। কিন্তু বাড়িতে ফিরেও কাউকে বলার সুযোগ পায়নি যে সে ওর সঙ্গে কিছু হয়নি। সবাই ধরে নেয় যা ঘটার ঘটে গেছে। ও গড, কি বলিস রেজন? অবাক হয়ে বলল, হুম। দুই বন্ধু চুপ করে বসে রইল কিছুক্ষণ। নওশাদ একটা কথা বলতে চাইছিল। তুই তোর আত্মীয় স্বজনদের জনে জনে হেরা পুরো ঘটনা এক্সপ্লেন করতে যাবি না প্লিজ। সবাই সব কিছু সহজভাবে নিতেও না পারে। মেয়েটা তার প্রাপ্য সম্মানটুকু পাবে না তখন। আমার স্ত্রী পরিচয়, সে যতদিন আমার জীবনে থাকবে হেরাকে সবার প্রাপ্য সম্মান দিতেই হবে। আফটার অল শি ইজ মাই ওয়াইফ। আর তুই, মানে নওশাদ, তুই ওকে ওর প্রাপ্য অধিকার দিবি না? নওশাদ একটুক্ষণ চুপ করে থেকে বলল, ওর ভালোর জন্য আমার কাছ থেকে বেশি কিছু দরকার নেই। একটা দূরত্ব আমাদের মাঝে থাকতেই হবে নওশাদ। প্লিজ রেজন, আমাকে বোঝার চেষ্টা করে একটু। ঠিক আছে, এ বিষয়ে আমরা পরে কথা বলবো নওশাদ। হেরাকে নিয়ে সুমনা বাসার লনে এসে দাঁড়ালো। লনের এক পাশে সুন্দর বাগান, সেখানে বেতের চেয়ার
পাতা সুমনা চেয়ার বসতে বসতে বলল, এখানে বসি চল। হেরা সুমনার পাশে চেয়ারটায় বসলো। এই বাসাটা দেখছো হেরা? এর ডিজাইন নওশাদের করা। আর কার পছন্দের দিকে খেয়াল রেখে বানানো জানো? গীতি। গীতির কথা বলছে নওশাদ তোমাকে? হেরা মাথা নেড়ে না করল। তুমি জানো গীতিকে? না। গীতি নওশাদের বউ। 6 বছর আগে গীতি স্ট্রোক করে মারা যায়। একদম হঠাৎ করে। ও আমাদের বয়সী ছিল। নওশাদ আর গীতি ছোটবেলার প্রেম। তারপর বিয়ে। তোমার বরকে এখন দেখছো? ইউনিভার্সিটিতে পড়ার সময় আরো নায়কের মতো ছিল দেখতে। ছাত্র হিসেবে মারাত্মক, মেরিটোরিয়াস। এত সুন্দর কবিতা আবৃত্তি করতো নওশাদ। ছবি আঁকতে পারে এবং বাসায় যত পেন্টিং দেখবে সব নওশাদের আঁকা। কথা বলা, চালচলন সব দেখে মেয়েরা পাগল ছিল। কিন্তু নওশাদ পাগল ছিল গীতির জন্য। পড়াশোনা করা অবস্থায় বিয়ে করে গীতিকে। আজকের নওশাদ এর এই উত্থান হয় গীতির উৎসাহ ধৈর্যের ফল। নওশাদ খুব ভালোবাসে গীতিকে। এখনো ভালোবাসে হেরা। তোমাকে একটা কথা বলবো হেরা। নওশাদ একজন সাধারণ মানুষ। পৃথিবীর প্রতিটা মেয়ে এমন স্বামী চায় তার জীবনে। বিত্ত বৈভবের জন্য না কিন্তু। চায় কারণ সে খুব আন্ডারস্ট্যান্ডিং, লয়াল, রেশনাল একজন মানুষ বলে। ও যাকে ভালোবাসে সবকিছু দিয়ে ভালোবাসে, আবার যাকে ঘৃণা করে খুব বেশি ঘৃণা করে। তুমি তো বয়সে অনেক ছোট, ধীরে ধীরে বুঝতে পারবে। হেরা সুমনার দিকে তাকিয়ে শুনছে কথাগুলো। হেরা, নওশাদ আর তোমার বয়সের এত ব্যবধান অনেক। একটা কথা কি, বয়স কিছু না। যদি তুমি মানুষটার প্রতি আগ্রহী থাকো, মানুষটার জন্য ভালোবাসা অনুভব করো, তাহলেই দেখবে তুমি সুখী। সুখী কখনো বয়সের মুখাপেক্ষা হয় না। তুমি মনে রাখবে, এই সংসারটা তোমার। নওশাদের জীবনটা ভালো রাখার ও সঙ্গী হয়ে ওঠার দায়িত্ব তোমার। নওশাদ মানুষটা তোমার। মানুষটাকে যত তাড়াতাড়ি আপন করে নেবে, দেখবে ও তত ভালো। একটা মানুষ তোমার জীবনে বদলে দিবে তার ভালোগুলো দিয়ে। নেহা, খুব লজ্জা লাগছে কথাগুলো শুনে। আপু, উনি আমার জীবনটা বদলে দিয়েছে। আমাকে যেখান থেকে তুলে এনেছে তিনি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না তুমি পিছনে ফিরে আর তাকাবে না, ঠিক আছে। যা খারাপ ছিল সব তুমি ফেলে এসেছো, এখন থেকে সব দেখবে ভালো হবে। আর একটা কথা বলি, গীতি যাওয়ার পরেই বাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গীতির দু বোন আর নওশাদের ছোট ভাইয়ের বউরা একদল করে নিশালের আর মৃতকীতের কাঁধে ভর দিয়ে, আর আরেক দল করে নওশাদের বাবার কাঁধে ভর দিয়ে। মানে ওই দুজনই ভালো করছে, তারা সেই উছিলা দিয়ে। তোমাকে আগে নিশাল আর নওশাদের বাবার ভরসায় জায়গা হতে হবে। দেখবে এমনি এমনি বাকিরা তাদের অবস্থা বুঝে সরে যাবে। মোট কথা, তোমাকে এই সংসারের দায়িত্বটা নিজের করে নিতে হবে। সবচেয়ে আগে নওশাদকে নিজের করে নিতে হবে। তুমি কোথায় ছিলে, কি ছিলে, এসব নিয়ে চিন্তা করো না। এখন শুধু তুমি নওশাদ আজমির স্ত্রী, এটা মনে রেখো। হেরা মনে মনে ভাবছে, এটা কিভাবে সম্ভব? ওনার উপর আমার কি জোর? আনারের মা ওদের কাছে এগিয়ে এলো। ম্যাডাম আর আম্মা, আপনাদের স্যার ডাকে। ডিনার দিছি টেবিলে। চলো হেরা। সুমনা আর হেরা লিভিং রুমে এসে ঢুকলো। হেরার মাথায় যথারীতি ঘোমটা দিয়ে ঢাকা। সুমনা নওশাদের পাশে বসে বলল, তোমার বউয়ের সঙ্গে গল্প করছিলাম। খুব মিষ্টি একটা মেয়ে। কি কথা বলছিলে? বললাম, এখন এই সংসার, এই বাড়ি, নওশাদ আজমি সব তোমার। তুমি তোমার দায়িত্ব যত তাড়াতাড়ি বুঝে নিবে তত ভালো। নওশাদ বলল, ও কি বলল? বলেনি কিছু, চুপচাপ শুনলো। তুমি ওকে নার্ভাস করে দিয়েছ হয়তো সুমনা, এত কঠিন কঠিন কথা বলে। রেজন সুমনার দিকে তাকিয়ে বলো, চলো তাড়াতাড়ি ডিনার করে বিদায় নিই। নওশাদের কালকে সকালে ফ্লাইট, ওর ঘুমাতে হবে, আরো কাজ থাকতে পারে। নওশাদের দিকে তাকিয়ে চোখ টিপ দিল রেজন। ওরা চারজন একসঙ্গে ডিনার করলো।
নেহার এত লজ্জা লাগছিল সবার সঙ্গে খেতে, নওশাদের দিকে তাকালে ওর কেমন ভয় ভয় লাগে। গা কেমন ছমছম করে। নেহার নামটা উচ্চারণ করা সঙ্গে সঙ্গে ওর দম বন্ধ হয়ে আসে। কিন্তু মানুষটা এত সুন্দর, এত ভালো, কত সুন্দর করে নরম গলায় কথা বলে। বন্ধু আর বন্ধুর বউয়ের দুষ্টুমি করা কথাগুলো শুনে লজ্জা পাচ্ছিল। আবার কি দূরতা নিয়েও কথা বলে। কালকে রাতে কিভাবে সবার সামনে ওর পরিচয়টা দিল। অনেক টাকার মালিক হয়তো, কিন্তু বাড়ির কাজের লোক থেকে শুরু করে বন্ধু সবার সঙ্গে কত ভালো ব্যবহার করে। হেরাকে শুরু থেকে আপনি আপনি করে কথা বলছে। হেরাকে কেউ কখনো আপনি করে কথা বলেনি। সুমনাকেও হেরা খুব ভালো লাগছে, খুব আপন মনে হচ্ছে ওনার। একসঙ্গে ওনার নানা নানু ছাড়া কেউ খুব ভালো ব্যবহার করেনি কোনোদিন। এখানে মানুষদের ব্যবহার ওকে খুব অবাক করেছে। যাওয়ার সময় সুমনা নওশাদ আর হেরার ছবি তুলে দিল। নওশাদ, তোমার মোবাইলটা দাও। কেন? দাও, লক খুলে। নওশাদ সুমনার হাতে ওর মোবাইলটা তুলে দিল। তুমি আর হেরা দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। সুমনা, খুব বেশি কি দরকার? পরে বুঝতে কতটা দরকার ছিল নওশাদ আজমি। হেরাকে টেনে সুমনা নওশাদের পাশে দাঁড় করালো, ঘোমটা সরিয়ে তারপর ছবি তুলে দিল। নওশাদের কাছে মোবাইলটা দিতে দিতে সুমনা বলল, খুব বেশি সময় লাগবে না, ছবিটা তোলা যে জরুরি ছিল বুঝবে। এই ধরো, আগামী কাল প্লেনটা টেক অফ করে ঢাকায় আকাশে যখন উঠবে, তখন মনে পড়ল কাউকে রেখে অনেক দূর চলে যাচ্ছি। তখন এই ছবিটা দেখতে ইচ্ছে করতেই পারে না। ওষা, সত্যি বলছো সুমনা? 100% মিলিয়ে নাও। সুমনা আর নওশাদ গলা নামিয়ে কথাগুলো বলছিল। হাসতে হাসতে নওশাদ বলল, সেরকম কিছু হবে না সুমনা। হবে হবে, বিয়ে এমন এক যিনি পাথরকে গলিয়ে নদী বানিয়ে দেয়, তাই বুঝি? হাসতে শুরু নওশাদ। হেসো না, আমার কথা মিলিয়ে নিও। রেজাও এসে নওশাদের কাছে দাঁড়ালো। তুই ফিরবি কবে? সব মিলিয়ে 5 দিন থাকবো। এই কয়েকদিন হেরা এই বাসায় একা থাকতে পারবে? আশা করি অসুবিধা হবে না। বাড়ি ভর্তি লোকজন, আর সোয়েব তো আছেই। সুমনা হেরার হাত ধরে বলল, তোমার যে কোনো কিছু লাগলে আমাকে ফোন দিবে। আনানের মায়ের কাছে বলেই আমার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিবে। নওশাদ থাকবি না এমনকি নওশাদকে কিছু বলতে পারছেও না মুখ ফুটে, সোজা আমাকে একটা কল দিবে। আমি কিন্তু নওশাদকে বকতে পারি। হেরা ঘাড় কাত করলো। নওশাদ, আমি এসে হেরাকে নিয়ে যাব টেইলার্সের কাছে। দিব যে ড্রেসগুলো এনেছি বানাতে হবে। ঠিক আছে সুমনা, তোমার যা ইচ্ছে করো নেহাকে নিয়ে। সুমনা হেরাকে জড়িয়ে ধরলো। আসি। সুমনার রেজন এর গাড়িটা বের হয়ে যাওয়ার পর নওশাদ আর হেরা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কেমন লাগলো ওদের হেরা? ভালো। ওদের এই হাসি খুশি উল্লাসটা আমার খুব ভালো লাগছে, বুঝলেন? এখন উপরে যাই চলো। দুজন উপরে উঠে এলো। তোমার তো আব্বার সঙ্গে দেখা হয়নি হেরা? জি না, চলো, আব্বা জেগে আছে, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নওশাদ হেরাকে নিয়ে তার আব্বার ঘরে ঢুকলো। ফরহাদ আজমি টিভিতে নিউজ চ্যানেল দেখছে। নওশাদ আর হেরাকে দেখে চোখ তুলে তাকালো, তারপর হেরার দিকে তাকিয়ে বলল, বড় বৌমা, তোমার উপর আমার অনেক রাগ। হেরা একটু ঘবড়ে গেল। নওশাদ ফিসফিস করে বলল, আব্বা ভেবেছে তুমি গীতি। আরা, কিছু মনে করো না। থাক, কিছু বলার দরকার নেই। উনি আমাকে না হয় তাই ভাবুক। নওশাদ হেরার কথায় অবাক হলো। মেয়েটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ওর খুব ভালো লাগলো ব্যাপারটা। কি বড় বৌমা, কথা বলছো না কেন? এভাবে তুমি এই বাসাটা কাজের মানুষের কাছে ফেলে, আমাকে অসহায় এর মতো ফেলে বাপের বাড়ি গিয়ে থাকতে পারলে? নওশাদ এগিয়ে এলো। আব্বা, ও আর যাবে না, ঠিক আছে? হুম, আর কখনো যাবে না। বুড়ো মানুষটা একা থাকে সারাক্ষণ। হেরা এসে পায়ে হাত দিয়ে সালাম করলো শ্বশুরকে। হেরার মাথায় হাত দিয়ে তিনি বললেন, ভালো থাকো।
নওশাদ তোমার সঙ্গে ঝগড়া করলে তুমি আমার কাছে এসে বলবে, রাগ করে বাবার বাড়ি যাবে না, এই বাড়ি তোমার, তুমি কেন যাবে, প্রয়োজনে নওশাদকে বের করে দিব। আর বাবু, তুই কি রে, বউরের সঙ্গে ঝগড়া করছিস? আমাকে দেখছিস তোর মায়ের সঙ্গে ঝগড়া করতে কোনোদিন? নওশাদ হাসছে। আব্বা, তুমি রাতে ওষুধ খেয়েছো? হুম, খেয়েছি। তাহলে ঘুমাও। আর একটা কথাও, আমি কয়দিনের জন্য দেশে বাইরে যাচ্ছি। বৌমা যাচ্ছে তোর সঙ্গে? না, ওখানে থাকবে। তুই চিন্তা করিস না, আমি আছি, সবার খেয়াল রাখবো। চিন্তা করিস না। ঠিক আছে আব্বা, তুমি আছো, আমার আর চিন্তা কিসের? নওশাদ হাসলো। যা এখন ঘুমিয়ে পড়, গিয়ে কালকে অনেক দূরে যাবি। নওশাদ বাবার রুম থেকে বের হয়ে বলল, নেহা, আব্বার কথা মনে থাকে না? এক এক সময় এক এক পিরিয়ড এ সেট করে, কখনো ভাবে আমি একজন স্টুডেন্ট, কখনো আরেকটু বড়। আম্মা মারা গেছে সেই কবে, সেটা মনে না থাকলে ডাকাডাকি করে আমার নাম ধরে। বয়স হয়েছে, আমি বুঝতে পেরেছি। তুমি কি এখন ঘুমাবে না? তাহলে আমার রুমে আসতে পারো হেরা। কথাটা বলে নওশাদ ওর অবাক লাগলো নিজের উপরে। সে কি হেরার সঙ্গে সময় কাটাতে চায়? হেরার সঙ্গটা উপভোগ করছে। পরক্ষণেই মুখ ফিরিয়ে বলল, না থাক, তুমি যাও, রেস্ট নাও, কালকে সকালে যাওয়ার আগে কথা হবে।